এই গাড়িটা ফ্রেশ আছে কিন্তু দাম তো কইব মাখি দাম। ইঞ্জিন সাউন্ডটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে টেস্ট ড্রাইভ দেওয়া 2-3টা প্রবলেম আমার কাছে মনে হয়েছে। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার ক্লাস প্লেট, মানে এটা যে আমি পিক আপ দিচ্ছি, এটা ইনিশিয়াল যে একটা পাওয়ার R15 এর ওই জিনিসটা পাচ্ছি না। তো কত প্রাইস? 4,50,000 25। আর ইন্ডিয়ানটা? আর এটা হচ্ছে R15 ইন্দো। এই বাইকটা সাউন্ড মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আউটলুকের বিষয়টা আগে দেখি, কারণ যেগুলো যেহেতু স্পোর্টস বাইক, ভাঙাচোরা থাকলে তো ভাই ঝামেলা পোড়া, বুঝছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস। আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি R15 ভার্সন 3 কিনতে যাচ্ছি। আজকে যেই সাবস্ক্রাইবার ভাইকে বাইকটা কিনে দিচ্ছি সে আসছে কুমিল্লা থেকে। ভাইকে আমি কালকে রাতে কনফার্ম করছি আজকে আসার জন্য, তো ভাই আজকে আসতেছে। ভাই অলরেডি চলেও আসছে আবুল হোটেল। ভাই যেহেতু কুমিল্লা থেকে আসতেছে তাই আর আমি ভাইকে এই দিকে আনলাম না, বললাম যে রামপুরাতে আপনি আসেন, আমি আসতেছি। যেই ভাইকে R15 ভার্সন 3 কিনে দিচ্ছি সেই ভাই আসলে আমাকে বলতেছিল যে ভাই একটু দেখে শুনে কিনে দিয়েন আমার জন্য স্পেশালি, কারণ এটা আমার প্রথম বাইক এবং টাকাগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করছি। আসলে ভাই এটা আপনাদের বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পেছনে কতটা ইতিহাস থাকতে পারে এটা আসলে আমার খুব ভালোভাবেই জানা আছে, কারণ এই ব্যাপারগুলো আসলে আমার সাথেও ঘটছে। আমি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, কীভাবে যে টাকা ম্যানেজ করছি সেটা ভাই আমি অন্তত জানি। তো আমি যেহেতু জানি তাহলে আপনাদের ব্যাপারটাও কিন্তু আমি বুঝি যে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য কী পরিমাণ কষ্ট করেন এবং টাকাগুলো কিভাবে ম্যানেজ করেন। অনেকের ঋণ করা টাকা থাকে, অনেকের অনেক জমানো টাকা থাকে, অনেকের অনেক প্রেশার দেওয়ার পর ফ্যামিলি থেকে টাকা দেয়। সবাই চায় যে আসলে এই কষ্টের টাকা একটা বাইক কিনবো, জানি বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। আপনারা আগে পরে যারা বাইক কিনছেন, আমি কখনোই কিন্তু এই 10 মিনিট ঘুরে আপনাদের একটা বাইক কিনে দেই নাই। মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আপনাদের একটা বাইক কিনে দিয়েছি। আপনারা জানেন আমি ফ্রেশ বাইক ছাড়া কিনি না। আপনারা যে বিশ্বাস আস্থা আমার উপরে রাখেন, ইনশাল্লাহ আমি সেটা আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। তো আজকে যে ভাইকে R15 কিনে দিব, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভাইকে ভালো একটা বাইক কিনে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ভালো আছেন ভাই? কার সাথে কথা? আপনার সাথে না ভাইয়ের সাথে? আপনার সাথে না? আচ্ছা চলেন যে এখান থেকে দেখতে থাকি, আসেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে শুরু করে দিলাম বাইক দেখা। এখন ভাইদের যে বাজেট, এই বাজেটে আসলে আমরা ইন্দো পাই কিনা সেটাই বুঝতেছি না আমি। ভাইদের বাজেট হচ্ছে 3,50,000 থেকে 3,60,000 টাকা। আর এইখানে আমরা যে বাইকগুলো দেখতেছি সব হচ্ছে 22-23 এর মডেল। আর 22-23 এর একটা ইন্দো নিতে গেলে আপনার মিনিমাম 3,80,000 থেকে 4,00,000 টাকা বাজেট ধরতে হবে। হ্যাঁ, আর 21 এর গুলাও মোটামুটি 3,80,000 70 এর নিচে পাওয়া যায় না ভালো কন্ডিশন হলে। এর মধ্যে আবার কিছু ধরেন একটু চলছে বেশি, সেগুলো আবার একটু কমে পাওয়া যায়। যেমন এই বাইকটা 22 এর মডেল, বাইকটা আউটলুক থেকে শুরু করে সবকিছুই মানে খুব ফ্রেশ আছে, মানে সুপার ফ্রেশ বলা চলে। যেহেতু 22 এর মডেল, এটার সুপার ফ্রেশ বলবো না, বাট গাড়িটা আসলে সুপার ফ্রেশ এর মতোই, কিন্তু দামটা একটু বেশি। 4,20,000 টাকা আমাদের বলে দিছে। হয়তো এটা বার্গেনিং করলে কিছুটা কমানো যেতে পারে। তো দাম শুনে আর এখানে থাকলাম না, বের হয়ে গেল। এই গাড়িটা ফ্রেশ আছে কিন্তু দাম তো কইব মাখি দাম। পুরো নতুন গাড়ি। এটা কভারটা লাগায় নাই এখনো। কতর মডেল? ও ওয়ান টেস্ট। এটা কি অন টেস্ট? অন টেস্ট নাম্বার হইতাছে কি, মানে এটা কি বিক্রির জন্য না? ও ও আচ্ছা। তো কত প্রাইস? 4,50,000 25। আর ইন্ডিয়ানটা? এটা কি কত মডেল? 22। এইখানে দুইটা বাইক দেখলাম, একটা হচ্ছে ইন্দো আর একটা হচ্ছে ইন্ডিয়ান। আর ইন্দোটা চাইছে হচ্ছে 4,25,000 টাকার, আর ইন্ডিয়ানটা চাইছে হচ্ছে 3,65,000 টাকা। এখন এই দুইটা বাইকই হচ্ছে 22 এর মডেল। আর ইন্দো গুলো আসলে এরকমই প্রাইস, হয়তো মার্কেটিং করলে আরো তো অবশ্যই দাম কমবে। কিন্তু আগে যে বাইকটা দেখছি ওইটাও 22 এর মডেল ছিল, এটাও 22 এর মডেল, কিন্তু ওইটার থেকে এটার কন্ডিশন আবার খুব ভালো। ভাই এই নীলটা না, কিন্তু মানে ব্ল্যাকটার কথা বলতেছি, ব্ল্যাকটার কন্ডিশন খুব ভালো এবং নীলটার কন্ডিশনও খুব ভালো। এটার প্রাইস চাইছে হচ্ছে 3,65,000 টাকা, কিন্তু সমস্যা হচ্ছে ভাই নিবে হচ্ছে ব্ল্যাক।
ভাইয়ের ইন্ডিয়ান বা ইন্দো এটা কোনো সমস্যা না, একটা হইলেই হইছে। ভাইয়ের বাজেটে যেটা বেস্ট হয় ভাই সেটাই নেবে। কিন্তু এইটা যদি ব্লু না হয়ে ব্ল্যাক হইতো তাহলেই হয়ে যেত, হয়তো আমরা দামাদামি করে কম বেশি করে নিতাম। যাক, এখানেও হচ্ছে না, তাহলে চলেন অন্যদিকে যাই, আর কি করব। কিন্তু গাড়ি এই দুটাই আমার ভালো লাগছে, কন্ডিশন গুলো আসলে খুব ভালো কন্ডিশন। আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যখন বাইক কিনতে যাই তখন সবার প্রথমে মিটারটা অন করে দেখি কত কিলোমিটার চলছে। ভাই ওইটা দেখা লাভ নাই, কারণ 99% মিটার হচ্ছে কমানো। এটা আসলে দোকানদাররাও বলে। আর দোকানদারে কি মিটার কমাবে, এখন কাস্টমার হয়ে গেছে বহুত চালাক, কাস্টমারের মিটার কমায় দোকানে নিয়ে আসে ভাই এই বাইক বিক্রি করবো। তো আসলে এখানে দোকানদারের অনেক সময় কিছু করার থাকে না। তবে আপনি অবশ্যই কন্ডিশন দেখে বাইক কিনবেন, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনলে কন্ডিশন দেখে কিনবেন অবশ্যই। পরে আরেক দোকানে গেলাম, এটার ইঞ্জিন সাউন্ড আপনারা তো শুনলেন, আপনাদের শুনাইলাম, এবার আপনারা বলেন এটা ইঞ্জিন সাউন্ডটা আপনার কাছে কেমন লাগছে। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয়েছে যে সাউন্ডটা কেমন জানি শেষ করতেছে, এই জন্য এটা বাদ, এটা দেখলাম না। এখন আবার অন্য দোকানে যাচ্ছি। আসলে ভাই এমন একটা বাজেট নিয়ে আসছে আর এমন কালার, বুঝছেন, এটা আসলে আমরা মিলাইতেই পারতেছি না। তো অবশেষে একটা পাইছি। তো এইটা আসলে দামাদামি কিছুই করি নাই, মনে হলো যে একটু টেস্ট ড্রাইভ দিয়া দেখি। এই বাইকটা আমাদের থেকে দাম চাইছে হচ্ছে 3,50,000 টাকা। এটা হচ্ছে থাইল্যান্ড ভার্সন V3। চলেন একটা টেস্ট ড্রাইভ দিই। আপনারা তো সাউন্ডটা শুনলেই, তো টেস্ট ড্রাইভ দেওয়া 2-3টা প্রবলেম আমার কাছে মনে হয়েছে। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার ক্লাস প্লেট, মানে এটার যে আমি পিক আপ দিচ্ছি, এটা ইনিশিয়াল যে একটা পাওয়ার R15-এর ওই জিনিসটা পাচ্ছি না। সেক্ষেত্রে ক্লাস প্লেটটা একটু দুর্বল হইতে পারে। আর আরেকটা প্রবলেম হচ্ছে এটার যে আমি ক্লাসটা ধরে রাখছি, যে ক্লাসটা বাম হাতের, এইটা আসলে এতটাই হার্ড, এটা আমার ধরে ছাড়তে এটা কষ্ট হইতেছে। আর আমি যে পিক আপ দিতেছি এই পিক আপটাও অনেক শক্ত, মানে স্মুথ না। একটা ধরেন গাড়ি চালালে যেমন পিক আপটা দিলে, থ্রোটল দিলে যেমন একটা স্মুথ থাকবে না, ওই স্মুথ না। তো এটা হইতে পারে পিক আপের জন্য, হইতে পারে মানে ক্যাবলের জন্য হইতে পারে, বা ক্লাস প্লেটের জন্য হইতে পারে। হ্যাঁ, আর আসলে আমি কখনো কোনো দোকানের নাম মেনশন করি না যে এটা কোন দোকানে আছে, কারণ এটা তার ব্যবসা ভাই, এখানে তো আমার তার ক্ষতি করে লাভ নাই। এমন আছে সে আমার ভিডিওটা দেখার পরে তার এই প্রবলেমগুলো যদি সে সলভ করে গাড়িটা বিক্রি করতে পারে, তাহলে সমস্যাটা কোথায়? এগুলো তো ছোটোখাটো প্রবলেম, এগুলো কিন্তু তেমন বড় কোনো সমস্যা না। বাট আমরা যেহেতু এত টাকা দিয়ে গাড়ি কিনবো, অবশ্যই সব কিছু পারফেক্ট থাকতে হবে। আর বাইকটা যেহেতু 19-এর মডেল, আমি দামাদামি কিছু করি নাই, আমি আগে টেস্ট ড্রাইভ দিছি, তারপরে আমার কাছে যদি পছন্দ হয় তাহলে আমি দামাদামি করতাম। আমার কাছে বাইকটা দেখেই মনে হয়েছে যে এটায় কোনো একটা প্রবলেম থাকতে পারে বা 2-3টা ইস্যু থাকতে পারে। যাক, চালালাম, চালানোর পর বুঝতে পারলাম যে না, 2-3টা ইস্যু আছে, এগুলো খুব ছোট, এগুলো চাইলেই সলভ করা যাবে। বাট আসলে আমাদের বাজেটটা আসলে এমন যে এই বাজেটে আমরা আসলে 21-22 পাচ্ছি না। এখন হয়তো আমাদের 19 নিতে হবে বা 20, যদিও 20 একটা বাইক আমরা দেখছি এই দোকানটার ঠিক পাশের দোকানে। তো আমরা এখন ওই 20 মডেলের যে বাইকটা যেটা দেখছি, আমার কাছে মনে হয়েছে অনেক ফ্রেশ, কিন্তু এটার দামও চাইছে মাশাল্লাহ 3,70,000 টাকা। তো আমরা চলেন ওই বাইকটা একটু দেখি। এই হচ্ছে সেটা, এটা হচ্ছে 2020-এর মডেল, আর এটা হচ্ছে R15 ইন্দো। এই বাইকটা সাউন্ড মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, এবং ছোটল মোটল এগুলো ঘুরায় দেখছি, মানে স্মুথ আছে, কিন্তু চালালে বুঝতে পারবো যে আসলে বাইকের অবস্থাটা কি। কারণ দেখেন, এইভাবে আসলে দেখে কিন্তু বাইকের জাস্ট আউটলুকটা দেখা যায়, কিন্তু ইঞ্জিন পারফরমেন্স, এটা টোটাল দিলে কিরকম পিক আপ মানে পিক আপ বাড়ি মারলে এটা কিরকম রেসপন্স করতেছে, এই জিনিসগুলো আসলে না চালালে কিন্তু বোঝা যাবে না। তো তারপরে খুঁটিনাটি আউটলুকের বিষয়টা আগে দেখি, কারণ যেগুলো যেহেতু স্পোর্টস বাইক, ভাঙাচোরা থাকলে তো ভাই ঝামেলা পড়া, বুঝছেন। তো আমার যতভাবে চেক করা দরকার আমি চেক করছি, আলহামদুলিল্লাহ এরকম কোনো ইস্যু পাই নাই। 2-একটা ইস্যু পাইছি, ওই ইন্ডিকেটার একটা কাজ করতেছে না। হ্যাঁ, এগুলা ব্যাপার না, এগুলা ইন্ডিকেটার তো এগুলো চেঞ্জ করাই যায়, এগুলো কোনো বিষয় না। মেন বিষয় হচ্ছে আমার ইঞ্জিনটা কেমন আছে, এবং আউটলুক এটা টোটালি ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই, একদমই ফ্রেশ আছে। এবং এটা চেসিসটাও একদমই ফ্রেশ আছে, সব কিছু চেক করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর এটা আমরা দামাদামি করেই গাড়িটা বের করছি। হ্যাঁ, এটা ওনারা 3,70,000 টাকা বলছে, তো আমরা 3,50,000 বলছি, তো ওনারা এই দামে দেয়ও নাই, আর আমরা 3,70,000 টাকা নিবও না। তো এটা দামাদামি করতে 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 কততে আসছি,
সেটা অবশ্যই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলেন একটা টেস্ট ড্রাইভ দেই। এটা হচ্ছে R15 ইন্দো, আর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে R15 যেটা হচ্ছে থাইল্যান্ড ভার্সন, সেটা ছিল। এই বাইকটা আলহামদুলিল্লাহ খুবই স্মুথ, খুবই স্মুথ। এটা যদিও আমি ওইভাবে জোরে টান দিতে পারি নাই, রাস্তায় আসলে জ্যামের কারণে ওইরকম ফাঁকা পাই নাই, বাট এটা আমি যতটুকু পারছি চেক করছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটার টোটাল যা আছে, মানে ক্লাস কেবল এবং ইনিশিয়াল পাওয়ার সব কিছু আলহামদুলিল্লাহ একদম সুপার স্মুথ। মানে এটা ভাই খালি নিবে আর চালাবে, এটার কোনো কাজই নাই, জাস্ট তেল ভরবে আর চালাবে। দেখেন ভাই, এটা হচ্ছে 2020-এর মডেল, বাট বাইকটা একেবারেই ফ্রেশ, একেবারেই ফ্রেশ। কিছু বাইক থাকে না, আপনার আশেপাশে দেখবেন, আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ আছে চালায় যে সে 2 বছরে মাত্র 4000 কিলোমিটার চালাইছে, এরকম মানুষ কিন্তু পাওয়া যায়। তো এই বাইকটা যার কাছে ছিল সে খুবই অল্প চালাইছে, খুবই অল্প, এবং বাইকটা আসলেই খুবই ফ্রেশ। আমার পার্সোনালি নিজের কাছে ভালো লাগছে। বাট এটা 2020 মডেল দেখে আমরা এটাতে প্রথমে আগাইতে চাই না, যে মডেলটা দেখি একটু আপডেট পাই কি না। বাট মার্কেটে যে প্রাইস ভাই, 20 মডেল ছাড়া আপনার 20 তো নাই, এই একটা পাইছি জাস্ট 20। তো এটা 20 পাওয়া সত্ত্বেও আমরা মডেলের কারণে একটু মানে লিস্টে রাখছি, পরে তো অনেকগুলো বাইক দেখছি, যদিও সবগুলো এই ভিডিওতে দিতে পারিনি, বাট বাইক কিন্তু দেখছি 10 থেকে 12টা। ভাইদের সাথেও আলাপ করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম না আমাদের এই বাইকটা নেওয়া যায়। পরে এটা আমরা ফাইনালি 3,60,000 টাকা দিয়ে নিয়েছি, এবং ট্যাক্স টোকেনটা আমরা নিজেরা আপডেট করে নিয়েছি। মানে 3,63,000 টাকা আমাদের এই বাইকটার প্রাইস পড়েছে টোটাল। আমরা একটা 21-এর বাইক দেখছিলাম, সেটা আমাদেরকে বলে দিছিল হচ্ছে 3,70,000 টাকা, ওইটা ছিল মনস্টার। দেখেন ভাই, মডেল আসলে 1 বছর গ্যাপ, এটা কোনো ব্যাপার না। 20 আর 21 কোনো ব্যাপার না, আবার হচ্ছে 23 আর 24 কোনো ব্যাপার না। আপনি দেখবেন অনেক সময় মানে 24-এর থেকে 23-এর গাড়িটা কিন্তু ফ্রেশ থাকে বেশি, এরকম কিন্তু হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমরা 21 দেখছিলাম, এটার থেকে এটা অনেকটাই ফ্রেশ আছে। মানে আমার কাছে কন্ডিশন দেখে যা মনে হয়েছে, যদিও আমি 21-এর ওই মনস্টার বাইকটা চালাই নাই, বাট সাউন্ড শুনছি, এটারও সাউন্ড শুনলাম, এটারটা কন্ডিশন কোনোভাবেই খারাপ না। প্রাইসটা হিসাব করলে ভাইদের বাজেট ছিল 3,50,000 টাকা, কিন্তু ভাইরা সেই বাজেটে এটা কাভার করতে পারে নাই। আমরা অবশেষে 3,60,000 টাকা দিয়ে নিয়েছি, আর ট্যাক্স টোকেন আপডেট হচ্ছে 3450, মানে হচ্ছে 3,63,450 টাকা পড়ছে এই বাইকটা আমাদের টোটাল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বাইকটার প্রাইস কি ঠিক আছে কিনা, কি বেশি হয়েছে। আমার কাছে মনে হয় যে এটাই ঠিক আছে, এটাই বেস্ট প্রাইস আমরা পাইছি। কারণ দেখেন ভাই, আমরা কিন্তু 2,000 টাকাও কম বলছিলাম, মানে 1,60,000 টাকা আমরা 2,000 টাকা কম দিতে চাইছিলাম, ওনারা দেয় নাই। আমরা চলে আসছি, আধা ঘন্টা পরে আবার গেছি। আপনারা কিছু মানুষ যারা কমেন্ট করেন ভাই দাম বেশি হয়েছে, দাম বেশি হয়েছে, ভাই তাহলে আপনারা আসলে দামের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আপনারা যান সেকেন্ড হ্যান্ড মার্কেটে যায় ঘুরেন, দেখেন। আপনি যদি ন্যায্য দাম না দিতে পারেন, আপনি 3-4 দিন ঘুরেও বাইক পাবেন না। পিচ্ছিরে 100 টাকা দিয়ে দেন বকশিস, 100 টাকা দিয়ে দেন। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনবেন, দেখবেন যে যেই দোকান থেকে বাইক কিনছেন সেই দোকানে 1জন বা 2জন ছেলে থাকে ছোট, ওদেরকে একটু খুশি করে দিবেন। 100-200 আসলে যা আপনার মনে হয় দিয়ে দিবেন। যেমন ওই দোকানে ছিল হচ্ছে 2জন, আমি ভাবছি হয়তো 1জন, পরে 2জন দেখে আমি আরও 100 টাকা ভাইকে দিতে বলি। আর এদিকে আমাদের বাইকটাই কেনা শেষ, পেমেন্ট ডান। এখন আসলে আমরা ভাইয়ের কিছু ছবি তুলে দিচ্ছি, এবং ছবি তুলে তারপরে ভাইদেরকে বিদায় দিয়ে দিব। ভাইয়েরা সেই কুমিল্লা যাবে এটা ড্রাইভ করে। সো চলেন ভাইদেরকে বিদায় দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। খুশি হয়েছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি চালান গাড়িটা, চালালে বুঝতে পারবেন যে ভাই আপনারে কিভাবে দেখে হয় না কিনা দিছি, ঠিক আছে? এটা যখন চালাবেন তখনই বুঝবেন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই ভাই যখন আমার হাতে 2,000 টাকা দেয়, তখন কিন্তু টাকাটা হাত মুট করে দেয়। তাকে যে আমি সময় দিলাম, একটা পরিশ্রম করলাম, সেটার একটা সম্মানই দিল। বিশ্বাস করেন ভাই, আমি কখনোই এই বাইক কিনে দেওয়ার জন্য কখনোই কাউকে টাকা চার্জ করি না, এবং বলি না যে ভাই আমাকে 2,000-3,000 টাকা দিতে হবে, না হলে আমি কিনে দেব। কারণ আমি জানি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে কি পরিমাণ কষ্ট করে, পরিশ্রম করে টাকাগুলো ম্যানেজ করতে হয়। যদি সবার জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করি, হয়তো সবাই এটা দিতে পারবে না। তাই আসলে আমি কখনোই কোনো অ্যামাউন্ট দাবি করি না। যার যতটুকু অ্যাবিলিটি, যে যতটুকু দিতে পারি আমি
সব সময় সেটাতেই খুশি। আপনারা আগে পরে ভিডিওতে দেখছেন কোনো ভাই 3000, কোনো ভাই 2500, আর কোনো ভাই 2000, আবার কোনো ভাই 2000ও কম দিছে, এবং সেই ভাই বাসায় গিয়ে বলতেছে ভাই আপনাকে আমি কম দিয়ে দিছি, আপনি একটু বিকাশ নাম্বারটা দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে আসলে তখন ছিল না। ভাই এটা তো আমি বুঝি কেন আপনি কম দিয়েছেন, কারণ আপনার কাছে নাই, কিন্তু আমি তাদের থেকে আবার কোনো টাকা নেই এবং বলি নাই যে বিকাশ করে পাঠান। আমি বলছি সবসময় ভাই আপনি যেটা দিছেন, যেটা পারছেন, আলহামদুলিল্লাহ আমি সেটাতেই খুশি। কারণ এই যে আমি কোনো অ্যামাউন্ট ফিক্সড করি নাই, কোনো ভাই খুশি হয়ে অনেক বেশি 3000ও দিছে, এবং কোনো ভাই খুশি হয়ে 5000ও দিতে পারে। আমি অবশ্যই সেটা ব্যালেন্স করব। আজকের এই ভিডিওতে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।